তোমাদের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তা, এই অধ্যায়টা আলোচনা চলছে। আমরা এখান থেকে অনেকগুলো বিষয়, অনেকগুলো পার্টে আলোচনা করেছি। তোমরা দেখেছো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা মানব নিরাপত্তা, অভিবাসন, সন্ত্রাসবাদ, এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি আলোচনা করেছি। তাহলে ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের যে বিষয়টি আলোচনা হবে, তাহলে সেই বিষয়টা কি? আজকের বিষয়টি হচ্ছে দরিদ্রতা, বা যেটাকে বলছে প্রভার্টি। তাহলে দরিদ্র বিষয়টা কি? একটা মানুষ দরিদ্র কখন হয়, সেই দরিদ্রতা থেকে কিভাবে সে মুক্তি পেতে পারে, এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়। দরিদ্রতা বিষয়টা এমনই, যদি একটা মানুষ তার যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়গুলো যদি না সে পায়, তাহলে সে যেমন মানবিক নিরাপত্তা পায় না, তেমনি সে দরিদ্র হয়ে পড়ে। মানে মানুষের জীবন ধারণের জন্য প্রাথমিক মৌলিক চাহিদাগুলো দরকার, বিষয়গুলো দরকার। সেই বিষয়গুলো যদি না সে উপার্জন করতে পারে, তাহলে সে ব্যক্তিটা হবে কি, বা সেই পরিবারটা দরিদ্র হবে। আবার একটা বিষয় লক্ষ্য করবে, অনেকে বলে আমি ধনী, আমি এত টাকা উপার্জন করি। কিন্তু ধনী মানেই এই নয় সে অনেক টাকা উপার্জন করছে, আয় করছে, ইনকাম করছে। দেখতে হবে ওই পরিবারে কোনো অশিক্ষিত ব্যক্তি আছে কিনা, মানুষজন আছে কিনা, বা ওই পরিবারে কোনো শিশু অপুষ্টিতে ভুগছে কিনা। তাহলে আমরা শুধুমাত্র ইনকামের মাপকাঠিতে, টাকার মাপকাঠিতে কোনো একটা পরিবারের, দেশের দারিদ্রতা বিচার করতে পারি না। আমাদেরকে সেই পরিবারে বা সেই দেশে কোনো অপুষ্টি ব্যক্তি আছে কিনা, বা অশিক্ষিত ব্যক্তি আছে কিনা, মানুষজন আছে কিনা, সেই বিষয়টা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলেই বলা যাবে দারিদ্রতা থেকে মুক্তি। বিষয়টা বোঝা গেল? ঠিক আছে, চলো দেখি। তাহলে দারিদ্র শব্দটির ইংরেজি শব্দ প্রভার্টি। প্রভার্টি যে ইংরেজি শব্দটি আছে, সেটি ফরাসি শব্দ প্রভার্টি থেকে এসেছে। এই দুটো বানান ভালো করে লক্ষ্য রাখবে। আবার অনেকে বলছে পাওপেটাস, ল্যাটিন শব্দ, এখান থেকে এসেছে দরিদ্র বা পুয়ার শব্দটি। তাহলে ল্যাটিন শব্দ পাওপেটাস, ইংরেজি শব্দ প্রভার্টি, সেখান থেকে ফরাসি শব্দ প্রভার্টি, এইগুলোর মিক্সচার বা মিশ্রণে দারিদ্র বা প্রভার্টি শব্দটি তৈরি হয়েছে। এটা আমরা বুঝতে পারলাম। এরপর রয়েছে, দেখো যেটা আমরা আলোচনা করছিলাম, সাধারণভাবে দরিদ্র বলতে কোনো ব্যক্তি বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো দরকার, সেই চাহিদাগুলো যদি সে মেটাতে পারে, তবে সে দারিদ্রতা থেকে মুক্ত। যদি এই সব বিষয়গুলো সে মেটাতে না পারে, তাহলে সে দরিদ্র। তাহলে ন্যূনতম বিষয়গুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো প্রাথমিক চাহিদা, প্রতিটা মানুষের প্রাথমিক চাহিদা। এই প্রাথমিক চাহিদাগুলো যদি সে মেটাতে না পারে, গ্রহণ করতে না পারে, তাহলে সেই ব্যক্তিটা বা পরিবারটা বা রাষ্ট্রটি দরিদ্র রাষ্ট্র হিসাবে বা দরিদ্র পরিবার হিসাবে পরিগণিত হবে। তাহলে এই দরিদ্রতা, এগুলো আসার কারণগুলো কি কি? দরিদ্রতা কিন্তু যে সৃষ্টি হয়, সেটা মানুষের জন্যই সৃষ্টি হয়। দরিদ্রতাটা, সেই দরিদ্র হওয়ার কারণগুলো কি কি, সেই কারণগুলো পরপর দেওয়া আছে। প্রথম কারণ, অর্থনৈতিক কারণ। একটা দেশের অর্থনৈতিক কাঠামো যখন দুর্বল হয়ে যায়, তখন দরিদ্র বিষয়টা কিন্তু স্থায়ী রূপ ধারণ করে। দেখো, একটা দেশে যদি বেকারত্ব থাকে, স্বল্প মজুরি থাকে, কর্মসংস্থান না হয়, একটা মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি করেছে, প্রচুর পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের সমমূল্য সে যদি বেতন না পায়, পারিশ্রমিক না পায়, তাহলে সেখানে দরিদ্রতা অবশ্যই দেখা দেবে। একটা দেশের যে মোট সম্পদ রয়েছে, সে সম্পদের যদি বেশিরভাগ সম্পদ সেই ব্যক্তিগুলোর মধ্যে কুক্ষিগত থাকে, তাহলে সেই দেশ দরিদ্র হিসাবে পরিগণিত হবে। বিষয়টা কেমন? ধরো, একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের দেশে 100 টাকা আছে, আমাদের দেশে 100 জন আছে, তাহলে প্রত্যেকেই যদি 1 টাকা করে পায়, তাহলে সবাই সমান। ঘটনাটা হচ্ছে এরকম, যে ভারতবর্ষে যে 100 জন আছে, তার মধ্যে মাত্র একজন সেই 100 টাকার 50 থেকে 60 টাকা নিয়ে বসে আছে। বিষয়টা বোঝা গেল? 50 টাকা বা 60 টাকা একজন ব্যক্তির হাতে আছে। তাহলে বাকি রইল কতজন? 99 জন। সেই 99 জনের হাতে
বাকি 50 টাকা থেকে 40 টাকা রয়েছে। তাহলে বিষয়টা ভালো করে বোঝো, 50 থেকে 40 টাকা বাকি 99 জনের মধ্যে আছে। তাহলে সম্পদ কি কুলাবে? নিশ্চয়ই না। তাহলে এই সম্পদের অসম বন্টন হচ্ছে, এটাও কিন্তু একটা কারণ দারিদ্রতার। তারপর তো দেখছই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম হু হু করে বাড়ছে। তাহলে যেখানে একটা মানুষ কোনো ক্রমে একটা সরিষার তেল কিনতে পারত খাওয়ার জন্য, সে কিন্তু নিত্য প্রয়োজনীয় এই জিনিসটা বিষয়টা কিনতে পারছে না দরিদ্রতার কারণে। দরিদ্রতাটা কি? অর্থনৈতিক কারণ। বিষয়টা ভালো করে বুঝবে। প্রতিটা পরিবারে প্রতিটা মানুষের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, হয়ে থাকে। দুইয়ে আছে সামাজিক কারণ। এটা দরিদ্র হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ, মেন কারণ। এটা মেন কারণ কেন বলছি? এটা সমাজে তোমার আমার মধ্যে ঘটে থাকে সামাজিক কুসংস্কার, আভ্যন্তরীণ যে বৈষম্য আছে, স্ত্রী পুরুষের মধ্যে বৈষম্য, সেই বৈষম্য, বর্ণ ধর্ম জাতি, এই সমস্ত যে বৈষম্য বা বিভাগগুলো রয়েছে, এর দ্বারা কি হচ্ছে? তুমি যখন তোমার কর্মক্ষেত্রে কাজে যাচ্ছ, তখন তোমাকে বলছে তুমি এই জাতি এই বর্ণের, তোমাকে কাজে নেওয়া হবে না। এখনো পর্যন্ত এই বিষয়গুলো চলছে, হচ্ছে। এর পাশাপাশি পুষ্টি এবং চিকিৎসার অভাব, এই সমস্ত বিষয়গুলো দিক থেকে লক্ষ্য রাখলে দেখবে এগুলো সবই সামাজিক কারণ। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ, যেখানে এখনো পর্যন্ত এই বর্ণ জাতিগত বিদ্বেষ রয়েছে, সেখানে ব্রাহ্মণ গোষ্ঠী নিচু গোষ্ঠীর মানুষকে এখনো পদদলিত করে, এখনো পর্যন্ত তাদেরকে হেয় করে। তাহলে এইভাবে যদি একটা সামাজিক বৈষম্য থাকে, সমাজের মধ্যে যদি সমানতা না থাকে, তাহলে সেখানে অবশ্যই দরিদ্রতা দেখা দেবে। পরে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, পরিবেশগত কারণ। এই পরিবেশগত কারণের কাছে কিন্তু কোনো মানুষের কথা চলবে না। পরিবেশ এমন একটা বিষয়। কারণ কি? কারণ এই প্রকৃতিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ প্রকৃতির ক্ষতি করছে, তার বিপরীতে প্রকৃতি কি করছে? নিজেকে ঠিক করার জন্য বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি ইত্যাদির মতো ভয়ঙ্কর যে প্রাকৃতিক দুর্যোগগুলো, সেগুলো সৃষ্টি করছে। যদি এরকম হতে থাকে, তাহলে ঘরবাড়ি থাকবে? বাংলাদেশের কথা ভাবো, যখন পশ্চিমবঙ্গে ঝড় আসে, সেই ঝড়গুলো কোথায় যায়? বেশিরভাগ সুন্দরবনের দিকে চলে যায়, মানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে যদি বাংলাদেশ পরপর দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হতে থাকে, সেখানে মানুষগুলো কি বড়লোক হবে, ধনী হবে, না দরিদ্র হবে? তারপর তো তোমরা দেখছই অনিয়মিত বৃষ্টি, যখন তখন খরা। এই যে শুনবে এখন খবরে বলছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সুপার এলনিনো আসছে বা চলছে, তার প্রভাবে কি হবে? প্রচুর খরা সৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। প্রচুর খরা বৃষ্টি হলে কি হবে? কৃষিজ সম্পদ যেগুলো আছে, ধান গম ভুট্টা এগুলো যে আছে, এগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মানুষ কর্মহীন হয়ে পড়বে, মানুষের কোনো ইনকাম থাকবে না। পরে 4 আছে রাজনৈতিক কারণ। অন্যান্য যে কারণগুলো আমরা দেখে এলাম, তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের কারণ হচ্ছে এই রাজনৈতিক কারণ। কেন? মানুষের যদি সদিচ্ছা থাকে যে দরিদ্রতা থেকে মুক্তি দেবে, তাহলে কিন্তু পারে। বিষয়টা কেমন? উপর থেকে দরিদ্র মানুষের জন্য চাল ডাল গম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসে রেশনিং এর মাধ্যমে, বা রাস্তাঘাট হওয়ার জন্য বিভিন্ন রকম কন্ট্রাক্টের সৃষ্টি হয়, কন্ট্রাক্ট তৈরি হয়। উপর থেকে স্যাংশন তো হয়ে যায়, কিন্তু নিচুতলা পর্যন্ত আস্তে আস্তে এই যে কার্ড মানি, আমার এত টাকা চাই, ও এই টাকাটা চায়, এইভাবে যখন উপর থেকে নিচুতলা পর্যন্ত আসছে, তখন 100 টাকা 20 টাকাতে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে কি দারিদ্রতা থেকে মুক্ত হওয়া যায়? হওয়া যায় না। মানুষের সদিচ্ছার প্রয়োজন রয়েছে। যদি সদিচ্ছা থাকে, তাহলে একটা দেশে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যাবে। না হলে দরিদ্রতা একটা দেশে রাষ্ট্রে জেঁকে বসবে। এটা তো গেল আমাদের দেশের পরিস্থিতি। কিন্তু অনেক দেশে সবসময় দেখবে দাঙ্গা যুদ্ধ রাজনৈতিক উত্তেজনা সবসময় লেগে থাকে। তাহলে সে দেশও কিন্তু দরিদ্র হয়ে পড়বে। সেখানে কোনো বিদেশি দেশ অর্থনৈতিক বিনিয়োগ ঘটাবে না, সেখানে কাজকর্ম স্থির হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। ঠিক আছে। পরে রয়েছে 5 নম্বর কারণ, সংখ্যাতাত্ত্বিক কারণ। বিষয়টা একটু ভালো করে বুঝবে। সম্পদ নির্দিষ্ট। তোমার বাড়িতে যে জমি জায়গাপত্র রয়েছে, সেটা কিন্তু নির্দিষ্ট। কিন্তু পরবর্তীকালে যখন সেখানে তোমার পরিবারে বা রাষ্ট্রে দেশে জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে জমি বাড়ি তার যে ভাগটা হবে, সে ভাগটা নিশ্চয়ই আস্তে আস্তে কমতে থাকে।
তাহলে এইভাবে যদি ভাগ কমতে থাকে, তাহলে ইনকাম বা সম্পদটা আস্তে আস্তে কমতে থাকবে। যে সম্পদ থেকে একজন অংশীদার যে টাকা উপার্জন করত, সেই সম্পদ থেকে 10 জন অংশীদার সেই সম্পদ উৎপন্ন করলেও সম্পদটা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সেরকম একটা দেশে সম্পদ কিন্তু নির্দিষ্ট। জনসংখ্যা যদি বাড়তে থাকে, জনবিস্ফোরণ যদি হতে থাকে এইভাবে, তাহলে সম্পদের কি হবে? কমতি দেখা দেবে। সম্পদের কমতি দেখা দিলে কর্মসংস্থানের উপর প্রচুর পরিমাণে চাপ আসবে। তাহলে মানুষ খেতে পাবে না, তারা থাকতে জায়গা পাবে না। ঠিক আছে, পরিবার চালানোর জন্য যেরকম অর্থের প্রয়োজন, সেই অর্থটা কিন্তু আসবে না। তাহলে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে একটা দেশে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাহলে এই যে আমরা 5টি কারণ উল্লেখ করলাম, এগুলোর সমন্বয়ে, এগুলোকে একত্রিত করেই একটা দেশ তার দারিদ্রতা থেকে সে মুক্তি পেতে পারে। নেলসন ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন, যদি অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশকে সুনিশ্চিত করা যায়, সঠিক করা যায়, তাহলে মানব সৃষ্ট যেই দরিদ্রতা, এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে যেটা বলেছিলাম আমরা প্রথমে আলোচনার শুরুতে, যে দারিদ্রতা মানব সৃষ্টি, এটাই একমাত্র পারে মানুষই ধ্বংস করতে। এরপরে রয়েছে দরিদ্রতার প্রকারভেদ, কয় প্রকারের দরিদ্রতা দেখা দেয়। তাহলে দরিদ্রতার প্রকৃতি এবং স্থায়িত্ব এবং প্রভাবের উপর ভিত্তি করে দরিদ্রতাকে কয়টি ভাগে ভাগ করা গেছে, সেই ভাগগুলো আমরা দেখে নেব। বিষয়টা একটু ভালো করে দেখবে। প্রথমে রয়েছে চরম দরিদ্রতা। তাহলে যেটা আমরা প্রথমে আলোচনা করে এসেছিলাম, মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক কিছু বিষয় রয়েছে, সেই মৌলিক বিষয়গুলো যদি সে ব্যক্তি পেয়ে যায়, তাহলে কিন্তু সে দরিদ্রতা থেকে মুক্তি না হলেও বেঁচে থাকতে পারবে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো একটা মানুষের মৌলিক চাহিদা। সেই মৌলিক চাহিদা যদি পূরণ করতে অক্ষম হয়, যদি পূরণ করতে না পারে, তাহলে সেখানে কি দেখা দেবে? চরম দরিদ্রতা দেখা দেবে। তাহলে মৌলিক চাহিদা যদি না পাওয়া যায়, তাহলে সেখানে চরম দারিদ্রতা দেখা দেবে। সেই ব্যক্তিটা দিনের বেলা যে দুমুঠো খাবার, সেটা তো দূরের কথা, রাত্রিবেলা যে সে ঘুমায়, ফুটপাতে ঘুমাবে। মানে এরকম চরম দারিদ্রতা এখনো পর্যন্ত দেশে রয়েছে বা আমরা দেখতে পাই, এটাকে চরম দারিদ্রতা বলা হবে। তাহলে সেই ব্যক্তিটা কোন রকম কোনো প্রাথমিক যে চাহিদা, সেই চাহিদাগুলো সে মেটাতে পারছে না। 2 নম্বরে আপেক্ষিক দারিদ্রতা। সমাজে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যের কথাটা আমরা সামাজিক কারণে আলোচনা করে এসেছি। সেই সামাজিক বৈষম্যের কারণে যদি একটা দেশের টোটাল যে জনসংখ্যা, তার যে আয়, সেই গড় আয় থেকে যদি একটা মানুষ পিছিয়ে পড়ে, তাহলে সেখানে আপেক্ষিক দারিদ্রতা দেখা দেবে। বিষয়টা কেমন? আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা ধনী দেশ, খুব উন্নত দেশ, কিন্তু ওখানে যে গড় আয়টা হয়, ইনকামটা হয়, সেটাকে আমরা সমানভাবে দেখি, তাহলে সবাই ধনী। দেখো বিষয়টা ভালো করে বোঝো, গড় আয়, তাহলে কেউ একজন কম আয় করছে এবং কেউ একজন বেশি আয় করছে, সেখান থেকে কিন্তু গড় আয় নির্ধারণ হয়ে আসছে। তাহলে একজন কম আয় করছে, তাহলে একটা দেশ দেখছি সবাই ধনী, সেখানে একজন মানুষ কম ইনকাম করছে, তাহলে সে দরিদ্র। এই দরিদ্রতাকে বলা হবে আপেক্ষিক দারিদ্রতা। ওই ব্যক্তি ইনকাম তো করছে, কিন্তু সে আমোদ প্রমোদ করতে পারছে না, সে অবসর জীবন যাপন করতে পারছে না, মানে একটু কাজের পরে যে একটু বিশ্রাম নেবে, সেটা করতে পারছে না। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলোতে আপেক্ষিক দারিদ্রতা দেখা দেয়। যদিও এটা বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপে দেখা দেয়, সেই বিষয়টা আলাদা আলোচনার প্রসঙ্গ। পরে রয়েছে 3 নম্বরে মধ্যম দরিদ্র। চরম দরিদ্র, সেখানে আমরা জেনেছিলাম যে মানুষ বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদাগুলো দরকার, সেই চাহিদাগুলো যখন সে মেটাতে পারবে না, তখন চরম দরিদ্রতা দেখা দেবে। কিন্তু এই মধ্যম দরিদ্রতা যখন আলোচনা করব, তখন বিষয়টা একটু ভিন্ন। মানুষ বেঁচে থাকার জন্য যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো তো পূরণ করতে পারবে, কিন্তু তার জীবনযাত্রার মানটা ততটা উন্নত নয়। সে দুবেলা পেট ভর্তি করে ভরপেট থাকতে পারবে, কিন্তু সেই পরিবারে যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে, স্বাস্থ্যহানি ঘটে, তাকে এখনই চিকিৎসালয়ে ভর্তি করতে হবে, সেটা করতে কিন্তু সে অক্ষম। মানে
সে ওই চিকিৎসার জন্য টাকাটা সংগ্রহ করতে অক্ষম, তখন তাকে বলা হবে মধ্যম দরিদ্রতা, মানে ওই ব্যক্তির চিকিৎসা খরচা চালাবার সামর্থ্য নেই। পরে রয়েছে 4 নম্বরে বহুমাত্রিক দারিদ্রতা। আমরা দরিদ্রতা থেকে মুক্তি বলতে বুঝি ইনকাম বা আয়। তাহলে একটা পরিবার ইনকাম করছে, কিন্তু সেই পরিবারে অশিক্ষিত ব্যক্তি আছে, সেই পরিবারে কিছু মানুষ অপুষ্টিতে ভুগছে, তাহলে সেই পরিবার কি দরিদ্রতা থেকে মুক্তি? কখনোই না। দরিদ্র যে বিষয়টা, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র ইনকামকে বোঝায় না। সেই পরিবারে যদি শিক্ষিত মানুষ থাকে, একটাও মানুষ যাতে না অপুষ্টিতে ভোগে, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো যখন সামগ্রিকভাবে আমরা দেখব, তখন সেই পরিবারটা দরিদ্রতা থেকে মুক্ত। দেখো বিষয়টা এখানে লেখা আছে, জীবনযাত্রার এই 3টি যে মাপকাঠি রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, ইনকাম, এই 3টি মাপকাঠিতেই বিচার করা হয়ে থাকে এই বহুমাত্রিক দারিদ্রতাকে। একটা পরিবারের আয় এমন, সেই পরিবারটা দরিদ্র সীমা থেকে উপরে উঠেছে, কিন্তু সেই পরিবারে এখনো পর্যন্ত অশিক্ষিত, পুষ্টিকর জনিত সমস্যায় মানুষ ভুগছে, তাহলে সেই পরিবার কোনোভাবেই দরিদ্রতা থেকে মুক্ত নয়, মানে সেই পরিবার বহুমাত্রিক দারিদ্রতাতে ভোগে। এটা গেল 4 নম্বর দরিদ্রতা। এবারে আছে 5 নম্বর দরিদ্রতা, দীর্ঘস্থায়ী দরিদ্রতা। যখন কোনো পরিবার বা কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে দরিদ্র হয়ে রয়েছে, দেখবে দাদু বাবা নিজে পরপর বংশ পরম্পরায় 3টি প্রজন্ম ধরে যখন এক নাগাড়ে দরিদ্র হয়ে রয়েছে, তখন তাকে বলা হবে দীর্ঘস্থায়ী দরিদ্রতা। ওই পরিবার কোনোভাবেই দরিদ্রতা থেকে যে মুক্তির যে পথ, সেই পথটা খুঁজে পায় না। ঠিক আছে, তারা দশকের পর দশক ধরে এইভাবে জীবন কাটাচ্ছে, এটাকে বলা হবে তোমার চরম দরিদ্রতা। এরপরে রয়েছে 6 নম্বরে পরিস্থিতিগত দারিদ্রতা, পরিস্থিতিগত, সিচুয়েশনাল। দেখো বিষয়টা বোঝো, কোনো বিশেষ পরিস্থিতি বা সংকটের কারণে যখন একটা পরিবারে দরিদ্রতা আসে, তখন তাকে বলা হবে পরিস্থিতিগত দারিদ্রতা। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এমন, পরিবারে একটি মাত্র ব্যক্তি উপার্জন করে, আয় করে, সেই ব্যক্তি যদি হঠাৎ করে মারা যায় বা সে যদি দুর্ঘটনাতে পঙ্গু হয়ে বাড়িতে বসে থাকে, তাহলে সেই পরিবারে কি দেখা দেবে? সেই পরিবারে দেখা দেবে পরিস্থিতিগত দারিদ্রতা। যেমন একটা উদাহরণ দেই, প্রাকৃতিক কারণে আমফান, আইলা, এ সমস্ত ঝড়গুলোর কারণে বাংলাদেশের কিছু মানুষ তার ঘর বাড়ি হারিয়েছে। ঝড় হঠাৎ করে আসে, কোথায় পড়বে কেউ জানে না। এটা একটা পরিবেশগত কারণ হলেও এটা পরিস্থিতিগত দরিদ্রতার কারণ। মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হঠাৎ করে এই মানুষগুলো দরিদ্র হয়ে পড়েছে, এবং এটা পরিবারের ক্ষেত্রে দেখা দেয়, যেটা আমরা আলোচনা করলাম বা উদাহরণ দিলাম। পরে রয়েছে দরিদ্রতার প্রভাব, মানে দরিদ্রের প্রভাবগুলো কি কি, কোথায় কোথায় দরিদ্রের প্রভাব পড়ে। প্রথমে রয়েছে স্বাস্থ্য ও পুষ্টির অবনতি। যে মানুষ দরিদ্র হয়, সে মানুষ বা সে পরিবারে পুষ্টিকর যে খাবার হয়, সে পুষ্টিকর খাবার কিনতে ব্যর্থ হয়, কিনতে পারে না। এর ফলে কি হচ্ছে, ওই পরিবারে যে শিশু মহিলা রয়েছে, তারা কি হয়, মারাত্মক অপুষ্টিতে ভোগে। আমাদের প্রতিটা পরিবার এটা রয়েছে, মানুষ অপুষ্টিতে ভুগছে, কারণ তারা প্রোটিনযুক্ত খাবার সঠিকভাবে পাচ্ছে না। এছাড়াও অর্থ সঠিক সময়ে উপার্জন করতে না পারার জন্য উন্নত চিকিৎসা করতে পারছে না, উন্নত ধরনের ওষুধ দিতে পারছে না। এই কারণে অনেক রোগ তারা সারাতে পারছে না। সারাতে না পারার জন্য রোগগুলো স্থায়ী রোগে পরিণত হয়ে যাচ্ছে, মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, মানুষ অথর্ব হয়ে যাচ্ছে। দরিদ্রতা তাড়ানো যাবে একমাত্র পুষ্টিকর খাবারের মধ্য দিয়ে। পুষ্টিকর খাবার গ্রহণ করলেই তবে স্বাস্থ্য উন্নত থাকবে। পরে রয়েছে 2 নম্বরে শিক্ষার অভাব। আমি ক্লাসে প্রায়ই বলেছি, পড়াশোনা করবে, শিক্ষিত হবে, কিন্তু কোনো সময় এই ভেবে পড়বে না যে আমি চাকরি পাবো বলেই পড়ছি, চাকরি নেব বলেই পড়ছি। শিক্ষা প্রতিটা পরিবারের দরকার রয়েছে। শিক্ষা না থাকলে কি হয়? শিক্ষা যদি না থাকে, তাহলে একটা পরিবারের শিশু যারা রয়েছে, তারা শিশু শ্রম করতে বাধ্য হবে। শিশু শ্রম করলে কি হবে? তার মধ্যে তো শিক্ষা নেই। শিশু শ্রম করলে তারা কয়েকদিন পরে দুষ্ট চক্রের হাতে পড়ে যাবে। যদি ওই শিশুটার মধ্যে শিক্ষা থাকতো, কিছুদিন পরে হয়তো সে দক্ষ শ্রমিক হয়ে যেতে পারত, কিন্তু না,
তার তো শিক্ষা নেই, সে কি করছে, দুষ্ট চক্রের দালালের হাতে পড়ছে, দেওয়ার পর সে সারা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটে যদি বংশ পরম্পরায় দারিদ্রতা দেখা দেয়। ঠিক আছে, তাহলে শিক্ষার অবশ্যই দরকার। অর্থ নেই তাই শিক্ষা দিতে পারছি না, এটা কিন্তু বলা ভুল। অনেক সরকারি স্কিম রয়েছে, তার আওতায় যদি আমরা পড়ি তাহলে আমরা সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবো। পরে রয়েছে 3 দাগে অপরাধের বৃদ্ধি। মানুষ যখন চরম অভাবে ভোগে, মানে তার জীবন ধারণের জন্য যে মৌলিক চাহিদাগুলো দরকার, সেই চাহিদাগুলো যদি সে না পায়, মেটাতে না পারে, তাহলে কি হবে, সেই ব্যক্তি তখন বাধ্য হয়ে, হতাশ হয়ে চুরি, ছিনতাই এবং মাদক জিনিস গ্রহণ করতে শুরু করবে। সে আস্তে আস্তে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়বে, অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়বে। এর ফলে কি হবে, ওই সমাজে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। দেখো কোথাকার জিনিস কোথায় গেল। মৌলিক চাহিদা মেটাতে পারছে না বলে সমাজে দুষ্ট চক্রের সৃষ্টি হলো। তাহলে এইভাবে আস্তে আস্তে করে সময়টা কিন্তু অন্যদিকে চলে যাবে। পরে রয়েছে 4 নম্বরে মানসিক চাপ এবং হতাশা। একটি মানুষের জীবনে অভাব, তাড়না যদি প্রতিনিয়ত থাকে, তাহলে সেই মানুষ আস্তে আস্তে করে কি হবে, অনিশ্চয়তার দিকে চলে যাবে। তার মধ্যে একটা দীর্ঘস্থায়ী মানসিক চাপ সৃষ্টি হবে। মানসিক চাপ আস্তে আস্তে কি করবে, ওই মানুষটাকে পাগলে পরিণত করবে। কারণ সে অভাব মিটাতে পারছে না, তার যে পরিবারের অভাব রয়েছে সেগুলো সে মিটাতে পারছে না। এই মিটাতে না পারতে পারতে এক সময় সে কি হবে, পাগলে পরিণত হবে। এমনকি ওই মানুষটা আস্তে আস্তে আত্মহত্যার পথের দিকে যেতে পারে। কারণ তার মধ্যে তো আত্মবিশ্বাস নেই, সে তো রোজগার করতে পারছে না। এইভাবে তার আত্মবিশ্বাস হারাতে হারাতে সে একদিন হতাশগ্রস্ত হয়ে পড়বে, আত্মহত্যার পথ অবলম্বন করবে। ঠিক আছে, এইভাবে দরিদ্রতার প্রভাব মানসিক চাপ এবং হতাশার সৃষ্টি করে। পরে রয়েছে 5 নম্বরে অর্থনৈতিক বৈষম্যের স্থায়িত্ব। দরিদ্রতার কারণে দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে এবং ধনী মানুষ আরো ধনী হচ্ছে। কারণ কি, কারণ দরিদ্র মানুষের কাছে বিনিয়োগ করার জন্য টাকা নেই। সে যদি বিনিয়োগ করতে পারত, আস্তে আস্তে করে সেও কিন্তু ধনী হতে পারত। কিন্তু যারা ধনী তারা বিভিন্ন খাতে টাকাকে বিনিয়োগ করছে, বিনিয়োগ করে আস্তে আস্তে করে সে আরো ধনী হচ্ছে। এইভাবে সমাজে বৈষম্য দেখা দিচ্ছে, অর্থনৈতিক বৈষম্য। তুমি গরিব, তুমি ধনী, এইভাবে সমাজে একটা যদি সীমারেখা টেনে দেওয়া যায়, সেই সীমারেখাটা কিন্তু স্থায়ী রূপ ধারণ করে সামাজিক ক্ষেত্রে। তাহলে এটাও দরিদ্রতার একটা প্রভাব। দরিদ্রতার কারণে সমাজে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হচ্ছে। দরিদ্রতা কেবল একজন ব্যক্তির অভাবে নয়, এটি একটি সামাজিক অভিশাপ যা স্বাস্থ্য, শিক্ষা, নৈতিকতাকে ধ্বংস করে সমগ্র সামাজিক ব্যবস্থাটাকে স্তব্ধ করে দেয়। ঠিক আছে, এইভাবে তোমরা দরিদ্রতার যে প্রভাবগুলো সেই বিষয়টা আলোচনা করবে। এরপরে আমরা চলে আসি দরিদ্রতা বা দরিদ্র নিরসনের উপায়। যে বিষয়গুলো আমরা আলোচনা করে এলাম, ওই বিষয়গুলো আমরা কিভাবে নিরসন করব, দূর করব এই বিষয়গুলোকে। প্রথমে রয়েছে 1 নম্বরে শিক্ষার প্রসার। দরিদ্রতা থেকে মুক্তির একমাত্র পথ এবং পন্থা হলো শিক্ষা। মানুষ যদি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে কি হবে, মানুষ দক্ষ শ্রমিকে পরিণত হবে। দেখবে এই জন্য আইটিআই তৈরি হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, দক্ষ শ্রমিক তৈরি করা হচ্ছে। এই বিষয়টা যদি আস্তে আস্তে আরো বৃদ্ধি পায়, তাহলে কি হবে, অনেক মানুষ কাজ পাবে, কর্মসংস্থান হবে, তাদের যে পরিবারের আর্থিক অবস্থা আছে সেই আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তাহলে শিক্ষার দরকার, সে যেরকমই হোক শিক্ষা, যেমন শিক্ষা হোক। 2 নম্বরে কর্মসংস্থান সৃষ্টি। সমাজে এখন বেকারত্ব প্রচুর, সেই বেকারত্ব দূর করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে। শিল্প কারখানা স্থাপন করলে কি হবে, অনেক মানুষ সেখানে কাজ পাবে, তাদের অভাবটা দূর হবে। এছাড়াও কি করতে হবে, ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলো আরো বাড়াতে স্বল্প মেয়াদি ঋণ দিতে হবে, স্বল্প সুদে ঋণ দিতে হবে। এর ফলে স্থানীয় স্তরে যারা মহিলা রয়েছে, মানুষ রয়েছে, পুরুষ রয়েছে, তারা কি হবে, আস্তে আস্তে করে আত্মনির্ভর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বা সুযোগ পাবে। তাহলে নিজের টাকা নিজেই রোলিং করবে, নিজেই উপার্জন করবে। এইভাবে কি হবে, একটা পরিবারের, একটা দেশের অর্থনৈতিক দিক চাঙ্গা হবে।
শক্তিশালী হবে। পরে রয়েছে 3 নম্বরে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। সমাজে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, যেটা আমরা আলোচনা করলাম, ধনী এবং দরিদ্র, এই বৈষম্যটাকে দূর করতে হবে। সমাজে যে সম্পদ রয়েছে, সম্পদটাকে এমনভাবে বন্টন করতে হবে, সুষম বন্টন করতে হবে, যাতে ধনী এবং গরিব সেখানে যেন না থাকে, সবাই যেন সমানভাবে সেই সম্পদটা উপভোগ করতে পারে। সেটা কেমনভাবে হবে? ধনীদের উপর যে সমস্ত কর আরোপ করা হয়, সেই করগুলো যদি দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হয়, তাহলে কি হবে? প্রান্তিক যে সমস্ত মানুষ আছে, সেই সমস্ত মানুষ আস্তে আস্তে করে তাদের যে দৈন্য দশাটা রয়েছে, সেই দৈন্য দশা থেকে কিছুটা হলেও উপরে উঠে আসবে সমাজের মূল স্রোতের সঙ্গে। পরে রয়েছে 4 নম্বরে স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা। স্বাস্থ্যসেবা, দরিদ্রদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু অত্যন্ত জরুরি। সেই জন্য দেখবে প্রতিটা বা কয়েকটা গ্রাম মিলে একটা করে হেলথ সেন্টার রয়েছে। এর পাশাপাশি কি করতে হবে? বয়স্ক ভাতা, যেটাকে ওল্ড এজ পেনশন বলে, বিধবা ভাতা, বেকার ভাতা, এই সমস্ত যে ভাতাগুলো রয়েছে, সেই ভাতাগুলো দিয়ে মানুষকে নিরাপদ করতে হবে, যাতে মানুষের চরম বিপদ এলেও তারা যাতে অতল তলে তলিয়ে না যায়। এভাবে দরিদ্র থেকে মুক্তি পাওয়া সম্ভব সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে। 5 নম্বরে রয়েছে কৃষি ও গ্রামীণ উন্নয়ন। যেহেতু দরিদ্র মানুষের বেশিরভাগ অংশ গ্রামে বাস করে, তাহলে সেই গ্রামে যে সমস্ত কৃষক রয়েছে, সেই কৃষককে উন্নত প্রযুক্তির যে যন্ত্রপাতিগুলো রয়েছে, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান কাটা মেশিন, ওষুধ দেওয়া মেশিন যেগুলো রয়েছে, সেগুলোকে কি করতে হবে? স্বল্প মূল্যে তাদেরকে দিতে হবে। স্বল্প মূল্য মানে কি? চাষি সেই সমস্ত যন্ত্রপাতি কিনবে, সরকার তার উপর ভর্তুকি দিবে। যদি এই বিষয়টা করা যায়, তাহলে কিন্তু গ্রামীণ যে অর্থনীতিটা আছে, সেটা অনেকটাই চাঙ্গা হবে, অনেকটাই শক্তিশালী হবে। এটা গেল দরিদ্রতা নিরসনের উপায়। এরপরে রয়েছে দরিদ্র নিরসনের আন্তর্জাতিক উদ্যোগ, মানে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে কিভাবে দরিদ্রতাকে নির্মূল করার জন্য এগিয়ে এসেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখে নেব, আলোচনা করব। পরে যে পয়েন্টটা রয়েছে 1 নম্বরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে ইংরেজিতে বলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, শর্টে বলে MDG। আন্তর্জাতিক ক্ষেত্রে দরিদ্রতাকে নিরসন করার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা বিশ্বজুড়ে যে দরিদ্র মানুষ, মানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী যে সমস্ত দরিদ্র মানুষগুলো রয়েছে, তার সংখ্যাকে কমিয়ে আনা সম্ভব হয়েছে। মানে কাদের উদ্যোগে? এই MDG এদের উদ্যোগে। এরা ব্যাপকভাবে সারা বিশ্বে কাজ করে কিভাবে দরিদ্রতাকে নিরসন করা যায়। তাহলে এটা গুরুত্বপূর্ণ উদ্যোগ আন্তর্জাতিক ক্ষেত্রে। পরে রয়েছে 2 নম্বরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা আমরা আলোচনা করেছিলাম। টেকসই উন্নয়নটা কি? টেকসই উন্নয়নটা কি? টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটা বিষয়, বর্তমানে আমরা যে সম্পদটা ব্যবহার করছি, সেই সম্পদটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সেই সম্পদের স্বাদ ভবিষ্যৎ প্রজন্মও পায়। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে আমাদেরকে কিন্তু সম্পদ ব্যবহার করতে হবে। টেকসই উন্নয়ন এই বিষয়টাকেই বলছে। এক্ষেত্রে ইউএনও মানে সম্মিলিত জাতিপুঞ্জ, সে 17টি লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। লক্ষ্যমাত্রাটা কি? 2030 সালের মধ্যে সারা বিশ্ব থেকে দরিদ্র শূন্য বিশ্ব তৈরি করবে। এটা তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই প্রক্রিয়ায় বা সেই দিকে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তার কাজ করে চলছে। এটা কিন্তু একটা ভালো দিক বা আন্তর্জাতিক ভালো উদ্যোগ একটা। এরপরে 3 নম্বরে রয়েছে বিশ্বব্যাংক ও IMF এর ভূমিকা। বিশ্ব ব্যাংক, WB এবং IMF এরা কি? এরা হচ্ছে আন্তর্জাতিক ঋণদান সংস্থা, ব্যাংক। এরা কি করে? অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এই সমস্ত দেশগুলো যাতে দরিদ্রতা থেকে মুক্তি পায়, সেই জন্য এরা স্বল্প সুদে ঋণ প্রদান করে। এমনকি এই সমস্ত সংস্থাগুলি ওই অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি শিক্ষা প্রদানের ব্যাপারেও সহায়তা করে থাকে। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিশ্বব্যাংক এবং IMF। পরে 4 নম্বরে রয়েছে আন্তর্জাতিক
সাহায্য সংস্থা, আন্তর্জাতিক অনেক সাহায্য সংস্থা রয়েছে। সেই সংস্থাগুলো কি কি? রেড ক্রস সোসাইটি, অক্সফাম, ইউনিসেফ। এই সমস্ত যে সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলো দরিদ্র কবলিত যে অঞ্চল এবং অতি দরিদ্র দেশগুলোকে স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে হবে সেই বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখো তাহলে একটা দেশ কিভাবে তার দরিদ্রতা থেকে মুক্তি পাবে, একটা পরিবার কিভাবে তার দরিদ্রতা থেকে মুক্তি পাবে, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তেমনি ভারত সরকার ভারতে যে দরিদ্রতা রয়েছে সেই দরিদ্রতা দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে। সেই ব্যবস্থাগুলো কি কি? শিক্ষা অধিকার আইন, মানে একটা দেশের সমস্ত জনগণ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য আইন তৈরি করা হয়েছে, শিক্ষার অধিকার আইন। এই জন্য তো কি হয়, এই জন্য মিড ডে মিল দেওয়া হয়, এই জন্য তোমার 8 পর্যন্ত বিনামূল্যে বই দেওয়া হয়। শিক্ষার অধিকার আইনে কি আছে? 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে। অনেক ঘরে খাবার তাড়নায় পাঠিয়ে দেয়, খাবার নেই, দুটো খাবার তাড়নায় যদি ওই বাচ্চাটা 2 অক্ষর পড়ে নেয়, এটাই হচ্ছে একটা মূল উদ্যোগ যাতে মানুষ পড়ে। তার জন্য কি করেছে? শিক্ষার অধিকার আইন তৈরি করা হয়েছে। এছাড়াও জাতীয় খাদ্য সুরক্ষা আইন তৈরি করা হয়েছে। এই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে সমস্ত পরিবার রয়েছে, দরিদ্র পরিবার, তাদেরকে কি করা হচ্ছে? চাল, গম, ডাল ইত্যাদি দিয়ে সাহায্য করা হচ্ছে। রেশনিং ব্যবস্থা রয়েছে। পরে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, সারা ভারতটাকে যাতে স্বচ্ছ করা যায়, পরিষ্কার করা যায়, তার জন্য অভিযান চলছে। মানে মানুষ যাতে রোগ থেকে মুক্তি পায়, স্বাস্থ্য হানি না হয়, তার ব্যবস্থা চলছে। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা আর বলা দরকার নেই, তোমরা জানো। এবং আয়ুষ্মান ভারত, এটাও বলা দরকার নাই, বর্তমান সরকার এটা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, তাহলে দেখো, দারিদ্রতা নিরসন কেবল একটি অর্থনৈতিক লক্ষ্য নয়, এটা একটা মানবিক দায়িত্ব। এই মানবিক দায়িত্ব পালন করতে হবে প্রতিটি সরকারকে। সেই জন্য শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক দিক থেকে ভালোভাবে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে তাহলে একটা দেশকে দরিদ্রতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, এটা গেল দারিদ্রতা বিষয়ে আলোচনা। মানে আমরা যে অপ্রথাগত বিষয়টা আলোচনা করছি, তোমাদের 3য় অধ্যায় থেকে সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে, সেইখান থেকে আমরা দারিদ্রতা যে বিষয়টা আলোচনা করলাম, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। এভাবে পড়তে হবে, না পড়লে হবে না। এমসিকিউ পড়তে হবে। তুমি শুধু এমসিকিউ মুখস্থ করে নেবে, পারবে না, হবে না, মনে থাকবে না। তোমাকে আসল জিনিসগুলো, আসল তত্ত্বগুলো জানতে হবে। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।